চল তাড়াতাড়ি চল। এই শোন, জানিস তো আজকে না আমরা স্কুলে একটা খেলা খেলবো, ঠিক আছে? ঠিক আছে, এখন তো খুব তাড়াতাড়ি মজা চল। হবে, দেখিস। আরে বাবা ঠিক আছে, চল তাড়াতাড়ি। হ্যাঁ। আরে চল, দেরি করছিস কেন? চল। উফ, তুই না আরে একটু ঠিক করে হাঁট এরকম তুই। কেন করছিস? চল চল চল, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি চল না। না তাড়াতাড়ি কর, টিচার যে কোনো সময় চলে আসতে পারে। এই কথাটা তো বাড়িতেও বলা যেত ফারিন। আমি কি বলবো? তো তো জানা উচিত ছিল যে আজকে আমার প্রথম অঙ্কের ক্লাস। এই নে। এই চল চল তাড়াতাড়ি চল। এই শোন, জানিস তো আজকে না আমরা স্কুলে একটা খেলা খেলবো, ঠিক আছে? ঠিক আছে, এখন তো খুব তাড়াতাড়ি মজা চল। হবে, দেখিস। আরে বাবা ঠিক আছে, চল তাড়াতাড়ি। হ্যাঁ। আরে চল, দেরি করছিস কেন? চল। উফ, তুই না আরে একটু ঠিক করে হাঁট এরকম তুই। কেন করছিস? চল চল চল, তাড়াতাড়ি চল না। না তাড়াতাড়ি কর, টিচার যে কোনো সময় চলে আসতে পারে। এই কথাটা তো বাড়িতেও বলা যেত ফারিন। আমি কি বলবো? তো তো জানা উচিত ছিল যে আজকে আমার প্রথম অঙ্কের ক্লাস। এই নে। ক্লাস হয়ে গেলে দিয়ে দিবি। আমার মিষ্টি দিদি। হেনা, পারিল, এ খাওয়ার পরে বাইরে যে জামা কাপড় শুকোচ্ছে না, ওগুলো একটু ভাঁজ করে আলমারিতে রেখে দে। মা, তুমি কেন ইরফানকে বলো না যে ইরফান বাবা শুকনো কাপড়গুলো একটু ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখো? না, ওকে বলিনি কারণ ও ছোট, কিন্তু তুই এখন অনেক বড় হয়ে গেছিস। খাবার খা। হেনা, তুই কাপড়গুলো ভাঁজ করে রেখে দিবি? হ্যাঁ, আমি রেখে দেবো, তুই যা। পৃথিবীতে এরকম কিছু ছিল না যেটা হেনা আমার জন্য করতো না, আর আমি ওর জন্য। আমরা আগুন আর জল ছিলাম, প্রতিটা ব্যাপারে একে অন্যের থেকে আলাদা, একেবারে আলাদা। পারিন, মা, আমার না ওই টি শার্ট আর জিন্সটা চাই। দুটো থাপ্পড় মারবো না, তখন বুঝবি। এইটা তোর জন্য। আব্দুল ভাই, ওর মাপটা নিয়ে নাও। শোন, একদম আজে বাজে কথা বলিস না, বেশি তেজ দেখাস না। দেখ, হেনা কেমন চুড়িদার কিনতেই রাজি হয়ে গেল। বাবা, কারণ হেনার ওই চুড়িদারই খালি পছন্দ, আর আমার টি শার্ট আর জিন্স। তুই চুপ কর। দিনের পর দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছে। তো লজ্জা করি না? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস আর মারামারি করিস ছেলেদের সঙ্গে। মা, আমাকেও গালাগাল দেবে আর আমি চুপচাপ শুনবো? এইসব বদভ্যাস বন্ধ কর। তুই একটা মেয়ে, মেয়েরা মায়ের সাথে হাত মিলিয়ে কাজ করে। মেয়েরা তোর দিদি হেনার মতোই হয়। সে থেকে কাল থেকে যদি ছেলেদের সাথে ওই টায়ারের পেছনে তোকে দৌড়তে দেখি না, তাহলে মনে রাখবি বাড়ির বাইরে খেলাই বন্ধ করে দেবো। মনে রাখিস। হেনা, কাল ওই পাড়ার ছেলেদের সাথে আমাদের টায়ার রেস আছে। যেভাবেই হোক একটা কোনো রাস্তা বের কর না রে। আস্তে। ফারিন, চুলে জট পড়ে গেছে, তেল দিতে হবে। আমি যদি পারি তো আমার পুরো চুলই কেটে ফেল, সোজা বয়কাট। টায়ার রেসে যাওয়ার জন্য আমি কিন্তু কোনো হেল্প করতে পারবো না, কারণ তাহলে তোর সাথে আমাকেও মায়ের থাপ্পড় খেতে হবে। যখন আমরা সবকিছু 50-50 করি, তাহলে থাপ্পড়ও 50-50। চুপ কর তুই। আমরা দুই বোন, কোনো ব্যাপারেই একে অন্যের কোনো মিল ছিল না। ছোটবেলায় আমাদের সম্পর্কের এই বৈচিত্র্যটাই আমাদের আসল শক্তি ছিল, কিন্তু বড় হওয়ার পর আমাদের জীবনে এই বিষয়েরই সব থেকে বেশি প্রভাব পড়ল যে আমরা একে অন্যের মতো নই। হেনা আমার মতো ছিল না, আর আমি ফারিন কখনো হেনা হতে পারিনি। হেনার বিয়ে
2011 সালে হয় ফারাজের সাথে। কবুল করছি। আমিও কবুল করছি। দিদির বিয়ের 1 বছর পরে বাবা আমারও বিয়ে ঠিক করেন শাহিদের সাথে। কবুল করছি। কবুল করছি। আমি আর আমার বোন হিনার মধ্যে আসল পার্থক্যটা কোথায় ছিল সেটা দুজন পুরুষের জন্য আমরা জানতে পারলাম। এই ঘটনাটা আমাদের বিয়ের অনেক বছর পরে যখন আমরা নিজেদের স্বামীর থেকে আলাদা হয়ে গেছিলাম। তুই দাঁড়া, আমি দেখছি। চুপ, একদম চুপ। আওয়াজ করলে না গলা একদম কেটে ফেলে দেবো। খাবার দেবো তোমায় ফারাজ? না, আমি খাওয়া দাওয়া করে এসেছি। কি ব্যাপার, ফারাজ আজকে খাবে না? মা ও খেয়ে এসেছে। হোটেলে কাজ করে ঠিক আছে, কিন্তু রোজ রোজ ওখানে খাওয়াটা কি ঠিক? কিছু বললে শোনে না আমার কথা, কিছু জিজ্ঞেস করলে বলতে চায় না আমায়। দেখো মা, তুমি এখনো বোঝোনি, তোমার স্বামী তোমার উপর রেগে আছে। 9টাই তো বাজে, এতেও সবার আপত্তি আছে। শোনো, এখনো অবধি বাড়িতে কেউ চা খায়নি। শাহিদ, আমাকে একটা কথা বলো, আমাদের বিয়ের আগে তোমার জন্য, মায়ের জন্য, বাবার জন্য কে চা বানাতো? বিয়ের আগে কে চা বানাতো সেটা বড় কথা নয়। ঘড়িতে 9টা বাজে, তুমি এখনো ওঠোনি, আর বাড়িতে এখনো কেউ চা খায়নি। বাস্তব এটাও যে আমি কখনো আমার বাপের বাড়িতেও ভোর 5টায় উঠে কারো চা বানাইনি। এরকম আশা করাটা অন্যায় শাহিদ। অন্যায়? তুমি কর্তব্যকে অন্যায়ের নাম দিতে পারো না? প্রত্যেক বাড়ির বউ সকালবেলা উঠে সবাইকে চা বানিয়ে দেয়। তো আমি কখন বললাম যে চা করব না? কখনের চা? বিকেলের। আর শোনো, কি এরকম জামা কাপড় পরো না, মা এগুলো পছন্দ করে না। আর তোমার? আমি বললাম তো পরো না। আচ্ছা, আমি কি কিছু ভুল করেছি? কেন? বলো না। কি বলবো হেনা? তুমি আমার সাথে ঠিক করে কথা বলো না, বাড়ি দেরি করে আসো, খাবার পর্যন্ত খাও না। তোমাকে তো বারবার বলেই দেই যে আমি বাইরে খেয়ে নেব। বাড়িতে কেন খাও না? হোটেলে সবার সঙ্গে খাই, সেই জন্য। আমার সাথে কেন না? শোনো, তুমি আমাকে নিয়ে সুখী না, তাই না? কি ভুল করেছি আমি? হেনা, ভুলটা কার সেটা আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে তুমি যেরকম মানুষ, এরকম ওয়াইফ আমি কোনোদিনও চাইনি। তাহলে আমি কেমন ফারাজ? হেনা, তুমি অনেক পিছিয়ে পড়া একজন মানুষ। আমার মডার্ন একজন ওয়াইফ চাই, স্মার্ট একজন ওয়াইফ চাই আমার। তোমার মা পুরনো যুগের মানুষ, ওনার মতো হতে পারবো না আমি। যুগ যেরকমই হোক, বিয়ের পরে প্রত্যেকটা মেয়েকে একটু দেখে শুনে চলতে হয়। তার মানে যদি নিজের পছন্দ মতো পোশাক পরি, যদি নিজের পছন্দ মতো ঘোরাফেরা করি, তাহলে আমি দায়িত্বজ্ঞানহীন হয়ে গেলাম। না, একেবারেই নয়, কিন্তু বাড়ির লোকের চাওয়া না চাওয়াটাও তো দেখতে হবে। প্রত্যেকটা বাড়ির কিছু নিয়ম হয়, কিছু লিমিটস থাকে। তুমি জানো শাহিদ, আমাদের বিয়ের বেশি দিন হয়নি, কিন্তু কিন্তু এখনই আমার দম বন্ধ হয়ে আসছে। দেখো, বিয়ের পরে সবারই জীবন একটু চেঞ্জ হয়, বোঝাপড়া হতে একটু সময় লাগে, একটু অ্যাডজাস্ট করতে হয়। তো আমি অ্যাডজাস্ট করার জন্য রেডি আছি শাহিদ, কিন্তু নিজের মতো করে, অন্যদের মতো নয়। কারণ আমি হেনা নই, আমি আমার মতোই থাকবো শাহিদ। তুমি এসবের মাঝখানে তোমার দিদিকে কেন নিয়ে আসছো? আমি শুধু এতটুকু চাই যে আমরা দুজন আনন্দে থাকি, মা বাবা আনন্দে থাকুক। আমিও এটাই চাই যে সবাই আনন্দে থাকুক, কিন্তু শুধু তোমার আনন্দ, তোমার বাবার আনন্দ, তোমার মায়ের আনন্দ, তোমার পরিবারের আনন্দ, এদের সবার আনন্দের জন্য আমি নিজের আনন্দ বিসর্জন দিতে পারবো না।
শাহিদ, আমাদের দুই বোনের দুর্ভাগ্য এটাই ছিল যে হেনার স্বামী ওর মধ্যে আমার মতো মেয়েকে খুঁজছিল, আর আমার স্বামী আশা করছিল যাতে আমি হেনার মতো হয়ে যাই। আমাদের সেটা হওয়ার জন্য বাধ্য করা হচ্ছিল, যেটা আমরা কখনো ছিলামই না, আর যেটা আমাদের দ্বারা হতোই না। হেনা ওর বিয়েটাকে বাঁচিয়ে রাখার সমস্ত রকমের চেষ্টা করে যাচ্ছিল। এদিকে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, যেখানে সবাই আমাকে শুধুই ঘৃণার চোখে দেখত। আরে ফারিন, তুই কেমন আছিস মা? আমি ঠিক আছি মা, নিশ্চিন্তে শ্বাস নিতে পারছি। কিন্তু এরকম হঠাৎ করে চলে এলি যে, কোনো ফোন নেই, কোনো খবর নেই। শাহিদ আসেনি? ও আসবে না মা, আর না আমি ওই বাড়িতে ফিরে যাব। 6 মাস আগে হিনা ওর ছোট্ট সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে আসে। ফারাজ ওকে ছেড়ে দিয়েছিল, আর এখন আমি আমার বাড়িতে থাকি, কারণ আমিও শাহিদকে ছেড়ে দিয়েছিলাম। সদ্য বিবাহিত দুজন মেয়ে নিজেদের বাড়ি না সামলে মায়ের কাছে এসে বসে আছে। হেনা দিদির ব্যাপারটা তাও বোঝা যায় মা, যে জামাইবাবু নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ফারিন দিদি তো সবসময় ছাড়িয়ে গেছে, ও নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছে। ওর নাম একদম বলবি না, মাথাটা গরম হয়ে যায়। নিজেকে নিয়ে এত অহংকার ওর। আমার তো মাঝে মাঝে লজ্জা করে যে এরকম মেয়েকে আমি জন্ম দিয়েছি। ভাগ্যে না থাকলে কি সাংসারিক জীবনযাপন করা যায়? আমি তো বুঝতেই পারছি না কার ভাগ্যে কি আছে, আমাদের বা মেয়েদের। ফারাজ আমার মধ্যে তোর মতো মেয়েকে খুঁজছিল ফারিন। আমার মতো মানে? মডার্ন, স্মার্ট, সেক্সি। চুপ। দেখ হেনা, মনে হয় আমাদের দুজনের ভাগ্যের ক্রস কানেকশন হয়ে গেছে, কারণ শাহিদের আমাকে একটু বেশি মডার্ন আর সেক্সি মনে হয়। ও তো আমাকে তোর মতো বানাতে চাইতো, যখন তখন ঝগড়া, কারণে খিটির মিটির এইসব কিছু চলতেই থাকতো আমাদের মধ্যে। কিন্তু আমি এখনো অবধি কোনোদিন ফারাজের সাথে ঝগড়া করিনি, আর ও আমায় কোনোদিন বলেনি আমার ভুলটা কি ছিল, যাতে ভুলটাকে শোধরাই। শোধরাবি? তুই কি পাগল না? আর কত শোধরাবি নিজেকে? আর কেন? দেখে না, এতে আমাদের তো কোনো দোষ নেই। যখন আমাদের স্বামীরা আমাদের জীবনে প্রবেশ করছিল, তখন ওদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত ছিল, আমাদের নয়। মা বাবা কত চিন্তা করছেন আমাদের নিয়ে। প্রথমে আমি চলে এলাম আমার বাচ্চাকে নিয়ে, আর এখন তুইও। হেনা, আমরা কোনো অবলা নারী বা দুঃখিত নই রে। আমরা আমাদের মা বাবার উপর একদম বোঝা হয়ে থাকবো না, ঠিক আছে? আমরা একসঙ্গে জব খুঁজবো আর জব করব। তুই সোহেলের দিকে নজর রাখ, আর আমি আমার ভবিষ্যতের দিকে তাকাই। কিন্তু কাল যখন ইরফানেরও বিয়ে হয়ে যাবে তখন? হবে, নিশ্চয়ই হবে। আর হতে পারে যে ইরফানের বউয়ের আমাদের এই সুন্দর মুখগুলো একদম পছন্দ হলো না। শোন হেনা, আমরা একটা নতুন জীবন শুরু করছি, একসঙ্গে জব করব, একসঙ্গে সামলাবো সবটা। আর শোন, তোর এই কাঁদুনেমার কাছে হারাটা এবার পাল্টা, মিষ্টি করে একটু হেসে দে, হাস। ওই সময় আমরা দুজন ভাবতেও পারিনি যে এর পরে আমাদের সাথে কি হতে চলেছে। চুপ, একদম চুপ। আওয়াজ করলে না গলা একদম কেটে ফেলে দেবো। বাবা, আরে ইরফান, কি হলো রে মা, এত দৌড়ে দৌড়ে এসছিস কেন? বাড়িতে বাড়িতে
সরে যান, সরে যান। এ সোহেল, ও হেনার ছেলে, ওই যাকে গুলি করা হয়েছে। কেউ গুলির আওয়াজ শুনেছে? না স্যার, আমার সামনেই থাকি, কিছু শুনতে পাইনি স্যার। শুনছেন? বলবেন কি হয়েছে? পড়শিদের মধ্যে কেউ গুলির আওয়াজ শোনেনি? স্যার, হেনার মা জাহিদা শকে আছে, কিছু বলতে পারছে না। বাবা আকরম, ভাই ইরফান আর বোন ফারিন তিনজনই হসপিটালে। পড়শিদের কথা অনুযায়ী আক্রমণের সময় ফারিন বাড়িতেই ছিল। ডেড অন অ্যারাইভাল, মৃত্যু অনস্পট হয়েছে। ফায়ারিং এর জন্যই হয়েছে। নো ডাউট। দুটো গুলির পরিষ্কার চিহ্ন আছে। বাকি ডিটেলটা পোস্টমর্টমের পর আপনাকে দিতে পারবো। কিছু জানতে পারেননি? না স্যার, কিচ্ছু না। আমি আর আমার ছেলে ইরফান আমরা দোকানে কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় ফারিন দৌড়ে দৌড়ে আসলো আর কাঁদছিল। পরিণামায় বলো কি হয়েছিল, গুলি কি করে চলল? হেনা, দরজা কে ধাক্কাচ্ছে? ফারিন, এরা কারা? মা, মা, মা। এই বুড়ি, যদি আওয়াজ করিস না দুজনকে গুলি করে মারবো। পরিন, ওই দুজনের মধ্যে কাউকে চিনতে পেরেছো? খুনি দুজন ছিল, বাইরের দিকে পালায়। কেউ দেখেছে? যখন অ্যাটাক হয়, হেনার চিৎকার করার আওয়াজ, গুলির শব্দ, কেউ কিচ্ছু শোনেনি। রবিবারের সময় ছিল স্যার, সবাই বাড়ির ভেতরেই ছিল। হ্যাঁ স্যার, আমরা তো সবাই ভিতরেই ছিলাম, কেউ কিছু দেখিনি স্যার। আপনি কোনোভাবে হত্যাকারী দুজনকে চিনতে পারবেন? আপনার মেয়ে হেনা বেঁচে নেই, খুন হয়েছে ওর। আর আমরা খুনিদেরকে ধরার চেষ্টা করছি। ওরা এখানেই, এই বাড়িতে। আপনার চোখের সামনে হেনাকে মেরে ফেললো। কিছু তো বলুন। গান একটা লোকের হাতেই ছিল। ফায়ারিং এর আওয়াজ শুনে আশপাশের লোক বাড়িতে আসেনি যে তুমি ছুটে গেলে তোমার আব্বু আর ভাইকে ইনফর্ম করতে? গুলির আওয়াজ হয়েছিল, কিন্তু খুব আস্তে। আর হেনা। গানের মুখে লম্বা কিছু লাগানো ছিল নাকি? সাইলেন্সার বলে, সেটা আওয়াজ বন্ধ করে এরকম আঙুলের মতো লম্বা মতো। এইট mm বোর গান ইউজড হয়েছে। পাক্কা সাইলেন্সার লাগিয়ে অ্যাটাক হয়েছে। একদম পাশে যে পড়শিটা থাকে আওয়াজ পায়নি কোনো। দুটো গুলি করা হয়েছে স্যার, কিন্তু মৃত্যুটা মাথায় লাগা গুলির জন্য হয়েছে। অ্যান্ড অলমোস্ট অন দ্য স্পট। পয়েন্ট ব্ল্যাঙ্ক? একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক। গুলিটা মাথার বাঁ দিক থেকে করা হয়েছে আর রিকভার করা হয়েছে ডান দিক থেকে। আর দ্বিতীয় গুলিটা বুকে লেগেছে। দরজা ছোট বোন ফারিন খুলেছিল। খুনিরা ছুরি দেখায়, ভেতরে ঢোকে আর গুলি চালায়। শুধু হেনাকেই মেরেছে?
ঘরে ফারিন ছিল, মা জাহিদা ছিল, হেনার ছেলে সোহেল, কিন্তু এদের কাউকে টাচ পর্যন্ত করেনি। কোনো লুটপাট না, না কোনো চুরি, শুধু হেনার মার্ডার। প্রফেশনাল, সুপারি, সাইলেন্সার লাগে। কি ব্যাপার ফারাজ? কি হলো ফারাজ, কিছু বলছিস না? বাবা, হেনাকে কেউ গুলি করেছে। কি? ইয়া আল্লাহ, ও ভালো আছে তো? না মা, ও আর বেঁচে নেই। এ খোদা। স্যার, দুজন ঘরের মধ্যে ঢুকলো, ফারিনকে ছুরি দিয়ে ভয় দেখালো, হেনাকে দুটো গুলি করে বাইরে বেরিয়ে গেল। সম্ভবত হেনাকে মারার জন্যই এসেছিল। বাকিদের গায়ে কোনো আঁচড়ই দেয়নি। প্রাইমারিলি এটাই আমাদের সামনে ছিল। এরপর আমাদের এই খুনটার রিভার্স জেনারেট করতে হয়। হেনার মার্ডার কেন হলো, কে করালো? কিছু ব্যাপার একদম সহজ ছিল, যেটা খুব তাড়াতাড়ি সামনে এলো। কিন্তু যে ডিটেলস জানা ছিল না, সেই ডিটেলস এই কেসে প্রধান বলে প্রমাণ হলো। এ আল্লাহ, আমাদের কি পরীক্ষা নিচ্ছেন? হেনা খুব সরল মেয়ে ছিল, ওকেই তুলে নিল। ভাগ্য ওর সাথে কি কম খেলা করেছিল? ভাগ্যের কথা জানি না, কিন্তু দুটো গুলি চলেছে শুধুমাত্র হেনার উপর। বাড়ির অন্য লোকদের উপর একটা আঁচড়ও পড়েনি। না চুরি হয়েছে, না লুটপাট। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে হেনার সঙ্গে শত্রুতা ছিল। হেনার কি কোনো শত্রু হতে পারে স্যার? বেচারিকে 4 বছর আগে ওর স্বামী ফরাজ ওকে ছেড়ে দেয়। তা সত্ত্বেও সততার সঙ্গে কাজ করেও নিজের ছেলে সোহেলকে দেখাশোনা করত। আমি আর হেনা কথা বলছিলাম, তখনই হঠাৎ করে দরজায় বেল বাজলো, আর আমি দরজাটা খুলতে গেলাম। এই কথাগুলো আমরা জানি। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হলো, এমন কেউ আছে যে হেনাকে মারতে পারে? এই কথাটা তো আমিও বুঝতে পারছি না, কেউ ওকে কেনই বা মারতে চাইবে। ও তো এমন একটা মেয়ে ছিল যে কারোর ক্ষতি করা তো দূরের কথা, সে ব্যাপারে ভাবতেও পারতো না। কিন্তু এই হেনার স্বামী ফারাজ, ওরা দুজন 4 বছর আগে আলাদা হয়ে গেছিল। আমরা এটা শুনেছি হেনার সাথে ডিভোর্স হয়নি। ফারাজ হেনাকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, এটা সত্যি? ফারাজের আমার দিদিকে পছন্দ ছিল না। আর হেনার ছেলে সোহেল, হেনাকে ওকে সঙ্গে নিয়ে এসেছিল নাকি ফারাজ ওকে সহই তাড়িয়ে দিয়েছিল? মামু, মার কিছু হয়ে গেছে? হ্যাঁ বাবু। কি হয়েছে? স্যার, শুনে খুব খারাপ লাগছে। দেখতে পাচ্ছি তোমার দুঃখ, বোঝাই যাচ্ছে তুমি খুব ভালোবাসতে ওকে। স্যার, ওই খুব গভীর প্রেম, তাই না? তাই তো। কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়ার 4 বছর পরেও তালাক দাওনি ওকে। স্যার, আমি কিন্তু হেনাকে বাড়ি থেকে বের করে দিইনি। তো কি নিজের ইচ্ছে বেরিয়ে যায়? স্যার, ইচ্ছে আমার ছিল, কিন্তু আমরা দুজন ঠিক করেছিলাম যে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। বিয়ের পর থেকেই আমাদের দুজনের সম্পর্ক ভালো ছিল না। হ্যাঁ, রাইট, একদম মিলতো না। কিন্তু সন্তান হয়েছিল। ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তোমরা চেয়েছিলে সম্পর্কটা ঠিক করতে, কিন্তু হয়নি। হেনা বাচ্চাকে নিয়ে আলাদা হয়ে গেল, 4 বছর কেটে গেল, কিন্তু তুমি তালাক দিলে না। কেন দিলে না? স্যার, আজকাল করতে করতে 4 বছর কেটে গেছে। ফারিন মেয়ে? কে এই মেয়েটা? আমিও খুব একটা ভালো করে জানি না। কয়েক বছর আগে হেনা শুধু আমাকে ওই মেয়েটার কথা বলেছিল। ফারিন, ঠিক করে বলো, কে এই মেয়েটা যে কারণে ফারাজ ওর বাড়ি থেকে হেনাকে তাড়িয়ে দিয়েছিল, এখানে পাঠিয়ে দিয়েছিল? আমি ঠিক জানি না ম্যাম, বাস হেনা শুধু একবারই বলেছিল যে ফারাজের লাইফে কেউ আছে। এই তো চলে যাচ্ছে ফারিন, ঠিকঠাক। হেনা, যখন তুই মিথ্যে কথাটা বলতেই পারিস না, তাহলে কেন ট্রাই করিস বলতো? 1.5 বছর ধরে দেখছি তোকে, তুই সব ঠিক আছে বলতে থাকিস, কিন্তু তোর গলা শুনে বোঝা যায় যে তুই ফারাজের সঙ্গে একদম ভালো নেই। ও আমাকে পছন্দ করে না ফারিন, ওর অন্য কাউকে দরকার। লাথি মার ওকে, ডিভোর্স করে দে, আর নিজের মতো কোনো একটা ছেলেকে খুঁজে নে। জানিস, আমিও না শাহিদের সঙ্গে এরকমই কিছু একটা করব। সত্যি বলছি, আর নেওয়া যাচ্ছে না হেনা। আমি তোর মতো নই ফারিন, আমি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাই। আমি এই আশাতেই বেঁচে আছি যে যদি একটা বাচ্চা হয়ে যায় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। দেখ হেনা, অন্যকে মিথ্যে কথা বলা এক ব্যাপার,
আর নিজেকে মিথ্যে কথা বলা বিশাল ব্যাপার। এবার দেখা যাক তোর ভাগ্য তোকে কত দূর নিয়ে যায়। ফারিন, অন্য কেউ আছে। আচ্ছা, কে রীতির বয়ফ্রেন্ড? কোথায় পেলি? কি করে পেলি? বল না আমাকে। ফারিন, ছেলে মানুষই করিস না। আমি ফারাজের কথা বলছি। ও, কে বলতো সে? আমি জানি না ফারিন, কিন্তু আমি অনেকবার ফারাজকে ফোনে কথা বলতে শুনেছি। আমার এরকম বারবার মনে হয় যেন ও আমার সাথে থাকতেই চায় না। খুব সরল ছিল আমার দিদি। আমি ওকে এটাও বোঝাতে পারিনি, যদি তোকে কেউ ঠকানোর চেষ্টা করে তাহলে তাকে টলারেট করিস না। তাহলে হেনার স্বামী ফারাজ ওকে মারতে পারে, তাই তো? আমি জানি না ম্যাডাম। 2013 জুন মাসে হেনা সোহেলের সঙ্গে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে ওদের সাথে আর কোনোদিন দেখা হয় না। হেনাকে কি শুধু বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছিল, আর সোহেলে তোমার সাথে থাকার কথা ছিল? নাকি হেনা সোহেলকে তোমার মতের বিরুদ্ধে জোর করে নিজের সাথে নিয়ে যায়? স্যার, আমি হেনাকে বলেছিলাম আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, কারণ আমাদের ঠিকঠাক সম্পর্ক হচ্ছিল না। ও বাপের বাড়ি চলে যায় আর সোহেলকে নিজের সাথে নিয়ে গেছে, আর আমি ওকে আটকাইও নি। খুব বড় মন তোমার। বুকের ওপর একটা বড় পাথর চাপিয়ে রেখেছিলে যখন বিচ্ছেদ হয়েছিল, তাই না? স্যার, বাচ্চাটা হেনার স্বপ্ন ছিল, ওর ইচ্ছে ছিল। আমি কখনো বাচ্চা চাইনি। হেনা ভাবতো যে বাচ্চা হয়ে যাওয়ার পর হয়তো আমাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম কিছু হয়নি। হেনা জানতো যে আমি হেনাকে ভালোবাসি না, আর না বাঁচতেও পারবো। তোকে তালাক দিয়ে দিতে এভাবে মারার কি প্রয়োজন ছিল? আমি জানি স্যার আপনারা এরকমই ভাববেন, কিন্তু স্যার আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি আর হেনা আমরা তালাক দেওয়ার মতোই ছিলাম। আমাদের মধ্যে কোনো কথা হতো না, কিচ্ছু ছিল না। জুন 2013 থেকে হেনা আর সোহেল আমার জীবন থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। কারণ তোমার জীবনে অন্য কেউ এসেছিল, রাইট? ওর নাম হলো সুজাতা স্যার। আমাদের হোটেলে রিসেপশনিস্টের কাজ করতো। আমাদের অ্যাফেয়ার অনেক পুরনো ছিল, বিয়ের পরেও চলছিল ওটা, কিন্তু ব্যাপারটা এগোয়নি। ওর ফ্যামিলির কথা শুনলো আর ব্রেকআপ হয়ে গেল। কিন্তু এই খুনের সঙ্গে সুজাতার কোনো সম্পর্ক নেই। আপনি মানুন বা না মানুন, আমারও কোনো যোগাযোগ নেই। খুব তৈরি হয়ে এসেছো এখানে নিজের সাফাই দেওয়ার জন্য। স্যার, আমি কিছু করিনি তো কেন ভয় পাবো? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু খুন সেই ভুলগুলোর মধ্যে। তৈরি হয়ে এসেছো এখানে নিজের সাফাই দেওয়ার জন্য। স্যার, আমি কিছু করিনি তো কেন ভয় পাবো? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু খুন সেই ভুলগুলোর মধ্যে নেই স্যার। कलमे पाक कलमे साबुदुल्लाह मोहम्मद रसूलुल्लाह कलमे पाक कलमे साबुदुल्लाह। রেহানদা, খবর দেওয়া হয়েছে ওকে। আমি ওখান থেকেই আসছি। ছাড় এই কথাটা। তুই একটা কাজ কর, এক্ষুনি বয়লারের কাছে যা। ওকে বল মুস্তাক ভাইয়ের 25,000 টাকা এক্ষুনি দিয়ে দিতে। আর যদি না দেয় তাহলে আমি ওখানে পৌঁছে যাব আর ওকে জ্যান্ত পুঁতে দেব। মা, বাবা, ফারিনের দিদি হিনার খুন হয়ে গেছে। ফারিন যখন আমাদের সাথে সম্পর্কই রাখে না, তখন এই কথা বলতে ফোন করেছে কেন? ফারিন ফোন করেনি। তো
পুলিশ ফোন করেছিল। পুলিশ? পুলিশ তোকে কেন ফোন করছে? যখন ফরিনের সাথে তোর কোনো সম্পর্কই নেই, তাহলে হেনা তো দূরের ব্যাপার। আমি ফিরে যাব না। তুমি জানো শাহিদ, তোমার ওই বাড়িটা না কোনো জেলের থেকে কম মনে হয় না আমার। আর তাছাড়াও আমি কোনো জানলা ডিঙিয়ে পালিয়ে আসিনি, চিঠি লিখে ওখান থেকে বেরিয়ে এসেছি, জানিয়ে এসেছি যে আমি আর ফিরে যাব না। ফারিন, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সঙ্গে। দেখ শোন, আগে যা হয়েছে সেসব ভুলে যা। তোরা দুজনে আবার নতুন করে জীবন শুরু কর। না বাবা, আরে ও তোকে কত সম্মান দিয়ে নিতে এসেছে। আমিও সম্মানের সঙ্গেই ওই বাড়ি ছেড়ে এসেছি। ফারিন, তুমি এরকম কি করে করতে পারো? আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, নিজের মা বাবার সঙ্গে আমাদের নিকা কোনো জোর করে দেওয়া হয়নি। তোমাদের পরিবার থেকে দেখাশোনা হয়েছিল, আমাদের মধ্যেও কথা হয়েছিল। শাহিদ ঠিকই বলেছি, বোকামি না করে ওর সঙ্গে যা। এমনিতেও তুমি এখানে থেকে কি করবে দিদি? ইরফান, আমি তোর বড়, তো বড়দের সম্মান করতে শেখ। তুই খুব সম্মান করিস আমাকে আর মাকে। আমি শুধু এতটুকু চাই যে ফারিন আমার মা বাবাকে সম্মান করুক, আর আমাদের তরফ থেকেও ভালোবাসার সম্মান কোনোটাই কম হবে না। শোনো শাহিদ, আমি না তোমার ভালোবাসা, না সম্মান, আর না অন্য কিছু চাই। আসল ব্যাপার কি বলতো, আমি তোমার থেকে, তোমার মায়ের থেকে, তোমার বাবার থেকে, তোমাদের বাড়ির সবকিছু থেকে নিষ্কৃতি পেতে চাই। এই যে ড্রামাটা করছো না, এটা করে লাভ নেই। আর হ্যাঁ, আমি ওই বাড়িতে কখনো ফিরবো না, না আজ, না কাল, না ভবিষ্যতে। ফারহিন, আমায় ক্ষমা করে দাও বাবা, কিন্তু তুমি চিন্তা করো না, যে করেই হোক ওকে আমরা রাজি করাবো। আমার আত্মীয় স্বজনদের কি বলবো? সবার হাসির পাত্র হয়ে গেছি। কেন হতে গেলে জামাইবাবু? সময় মতো দুটো থাপ্পড় মারলে আজকে এই দিন দেখতে হতো না। যদি আমার সঙ্গে ফিরে না যায় না, আমি জানি না আমি কি করব। আমি সত্যিই জানি না আমি কি করব। হেনা, কে দরজা ধাক্কাচ্ছে? তুমি তো আমাকে জিজ্ঞাসাই করনি ওই লোক দুটো কে ছিল। জিজ্ঞেস করিনি কারণ তুমি এখনো অবধি কিছুই বলছিলে না। কারা ছিল? জায়দা? জায়দা, কারা ছিল ওরা? কারা ছিল বলো? বল, কি বলতে চাইছিলিস? হাসিম, হাসিম মির্জা। মনে হচ্ছে ভয় পেয়েছে। না রে লতিফ, ভয় পেয়ে গেছে। আসুন ভাই, লোহা গরম আছে, এবার হাতুড়ি মারো। কালকে হবে ইস্পার অথবা উস্পার। তুই তো জানিসই আমার মনে কি আছে। আজকে থেকে তুই তো আমার। হাত ছাড় বলছি আমার। ভালোভাবে ধরেছি, ভালোভাবে কথা বল, এত রাগ দেখাচ্ছিস কেন? হাত ছাড় বলছি। শোন শোন, তুই যা বলবি তোর সব শর্ত আমি মেনে নেব। এত লজ্জা পাচ্ছিস কেন আমাকে দেখে? হ্যাঁ, তুই হাত ছাড় আমার। স্যার,
স্যার হেনার হাজবেন্ড ফরাজ শেখ ওর প্রত্যেকটা কলকে স্ক্যান করেছি কিন্তু কিছু বেরোয়নি স্যার। ইনফ্যাক্ট গত 1 বছরে হেনার সাথে কখনো কথা হয়নি ওর, মেসেজেও না। স্যার বলছিল জুন 2013 থেকে হেনার ছেলের সাথে কোনো যোগাযোগ ছিল না। হেনার ফোন রেকর্ডস কি বলছে? অতীত ছাড়ো, কারেন্ট। না স্যার, সাসপিশিয়াস কিছু নেই। 2014 থেকে হেনা একটা মোবাইল স্টোরের সেলস কাউন্টারে কাজ করত। তো এটাই ছিল হেনার লাইফ। সত্যই সিধে সাদা মনে হচ্ছে, শুধু বিয়ে ভাঙার গ্রাউন্ডটা ছাড়া। একটা বাচ্চার মাকে মেরে কে কি পাবে? স্যার তবে হেনার মোবাইল নাম্বারে একটা নাম্বার রেগুলার শো করছে, আমির আশরাফ নামের কেউ। রেগুলার কল হয়েছে মানে রেগুলার সম্পর্কও আছে, আর সেই সম্পর্কের মধ্যে কিছু পাওয়াও যাবে। উঠিয়ে নাও এই আশরাফকে। স্যার একটা কথা ছিল, ডোরবেল বাজার সঙ্গে সঙ্গে ফরিন দরজা খোলে। এই দুজন হত্যাকারী ছুরি দেখিয়ে ফরিনকে চুপ করিয়ে দেয় আর বাড়ির ভেতরে ঢুকে যায় আর ডাইরেক্ট গিয়ে হেনাকে মেরে দেয়। মানে স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে টার্গেট হেনা ছিল। কিন্তু স্যার 2 বোন ফরিন আর হেনার মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাহলে ফরিনকে মারার চান্স অনেক বেশি। এরকম নয় তো ফরিনের কোনো পাস্টের ঘটনা ছিল, ফরিন টার্গেট ছিল আর ভুল করে হেনাকে মেরে দিয়েছে। মিস্টেকেন আইডেন্টিটি ইম্পসিবল নয়। 2 বোনের মধ্যে কনফিউশন হলেও হতে পারে। খুনিরা হয়তো ভুল করেছে বা যে সুপারি দিয়েছে ভুল বুঝিয়েছে। কিন্তু ভুল তো তাড়াতাড়িতে হয়, কিন্তু ওরা ছুটির দিনে এসেছে, রবিবার। ধীরে সুস্থে এসেছে, গুলি করেছে, চলে গেছে। ওরা জানতো যে হেনা বাড়িতেই থাকবে, আর ফারিনেরও ছুটি ছিল। ফরিন কোন ট্রাভেল এজেন্সিতে কাজ করে, রাইট? রাইট স্যার, মোহাম্মদ ট্রাভেলস, খুরশিদনগরে। নিশানা যদি ফরিন হয় তাহলে কারণটা কি? ওর ভাঙা বিয়ে? স্যার ওর এক্স হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি, আজ সন্ধ্যের মধ্যে চলে আসবে। স্যার ফরিন বলছিল যখন ও শ্বশুর বাড়ি থেকে চলে আসে এই শাহিদ অনেক গন্ডগোল করেছিল, পরে আকরামের বাড়িতে এসে অনেক ঝামেলাও করেছিল। অবশ্য এই মুহূর্তে আমাদের কাছে কোনো অ্যাঙ্গেলই নেই বা কোনো লিড সাসপেক্ট। একটা কাজ করা যাক, আমির আশরাফ আর শাহিদের সঙ্গে কথা বলা যাক। লুকোনো যদি কিছু পাওয়া যায় আর আমাদের গভীরে খোঁজার জন্য কোনো অ্যাঙ্গেল যদি বেরোয়, অ্যাঙ্গেল অবশ্য বেরোলো, সেটা আমির আশরাফ বা শাহিদের দিক থেকে নয়, বরং তৃতীয় সোর্স থেকে আমরা এই কেসের প্রথম লিড পেলাম। স্যার আমি আকরাম বলছিলাম, হেনার বাবা। হ্যাঁ আকরাম বাবু বলুন। আমার মেয়ে ইমতিয়াজ মোবাইল সেন্টারে কাজ করতো। হ্যাঁ আমরা জানি। স্যার ও প্রায় কোশিপুরার রাস্তা দিয়ে যাতায়াত করতো। ওই পাড়াতেই একটা ছেলে আছে, হাসিম মির্জা। তো কি সম্বন্ধ আছে এই হাসিমের এনার মার্ডারে? আমার মনে হয় এটা ওই করিয়েছে। কেন আপনার এরকম মনে হচ্ছে? প্রতিশোধ। আমাদের লিস্টে আর একটা নাম জুড়েছে, কোশিপুরার হাসিম। তুলেনি স্যার। এমনিতে এই নামটা এক্ষুনি উঠল, এই নামটা এলো না নেওয়া হলো সেটা দেখা বাকি। বাবা এই কথাটা আমাদের আগেই পুলিশকে বলা উচিত ছিল। তুমি তো আমাকে জিজ্ঞাসাই করনি ওই লোক দুটি কে ছিল। যদি আমার সঙ্গে ফিরে না যায় না, আমি জানি না আমি কি করব। হাসিম দা, পুলিশ তোমাকে খুঁজছে। হ্যাঁ আমি রাসব। কি ব্যাপার? আমাদের স্যার কথা বলবেন থানাতে, চল। স্যার এখন মনে হচ্ছে ওটা মিসিং আইডেন্টিটির কেস ছিল হয়তো। ইনভেস্টিগেশনের সময় এই কেসটার জন্য আমাদের কাছে কোনো মোটিভ ছিল না। যদি ফরিনকেই মারা ছিল, তার ফলে কে লাভবান হবে, হেনার কারণে কার কি ক্ষতি হয়েছে, মোটিভ ক্লিয়ার ছিল না। স্যার হত্যাকারীরা রবিবারের দিনটা বাঁচলো, মুখটা ঢাকা ছিল আর বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল। বোঝাই যাচ্ছে প্রফেশনাল ওরা, আর প্রফেশনালরা এত বড় ভুল করবে? একটা ভুল মানুষকে মারবে? কি, কেন, কে বা কারা, এইসব জানার জন্য ইনভেস্টিগেশন দীর্ঘদিন চলে।
কিছু জিনিস আমাদের সামনে এই কারণে আসেনি কারণ সেগুলোকে আমাদের সামনে আনতে দেওয়া হয়নি। আর যেগুলো আমাদের সামনে ছিল পরবর্তী সময়ে সেটাই এই কেসের চাবির কাজ করে। যেমনটা হলো হেনার বাঁ হাতের আংটি, এমনটা নয় যে সেটা কেউ খুলে নিয়েছিল, সেটা আমাদের সামনেই ছিল, অথচ আমরা নজর করিনি। তার কারণ হলো আমাদের নজরটাকে জেনে শুনে অন্য একটা দিশায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ওই আংটির ওপর এক অদৃশ্য পর্দা ঢাকা দেওয়া হয়েছিল। সেই পর্দা সরানোর জন্য প্রথমে ওই পর্দাটাকে চেনার প্রয়োজন, তারপর জানার দরকার ছিল সেই পর্দা কে ফেলছে আর কেন। যেটা আমরা করেছিলাম। এই কেসটার গভীর পর্যন্ত গিয়েছি। কেসটা অত্যন্ত গভীর ছিল, অত্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.